ভূত গল্পের আসরে সকলকে স্বাগত জানাই। আজকের প্রথম গল্প মধ্যরাতের বিভীষিকা। মধ্যরাতে যখন সমস্ত পৃথিবী নিদ্রায় মগ্ন থাকে, তখন প্রেতাত্মার রাজত্বে শুরু হয় ভয় বিহ্বল নিশি অভিসার। ইউরোপ মহাদেশের অন্যতম সমৃদ্ধ আধুনিক দেশ অস্ট্রিয়াতে একবার নিশিডাকা প্রেতাত্মার আবির্ভাব ঘটেছিল। সেই লোমহর্ষক কাহিনী এখানে বিবৃত হলো। অস্ট্রিয়ার কোনো এক গ্রামকে কেন্দ্র করে আজকের এই রোমহর্ষক কাহিনীর সূত্রপাত। ঘটনাটি ঘটে আনুমানিক ২৫০ বছর আগে। ফরাসি ও তুরস্কের সঙ্গে এক নাগাড়ে চলছিল যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা। সম্প্রতি সেসব মিটে গিয়ে দেশে ফিরে এসেছে সাময়িক শান্তি। সেই সময় গ্রামে গ্রামে এক আধজন করে মিলিটারি পোস্টেড হতো। তারা সেই গ্রামের কোনো গৃহস্থ বাড়িতে অতিথি হিসাবে বাস করত। অস্ট্রিয়ার হাঙ্গেরি সীমান্তের হাইডাম গ্রামে প্রচলিত নিয়ম অনুযায়ী পোস্টেড হয়েছিল একজন তরুণ সৈনিক। সে এক কৃষক পরিবারে পেইং-গেস্ট হিসাবে সম্মান লাভ করে এবং দিনে দিনে সে তাদের ঘরে ছেলের মতো হয়ে গিয়েছিল। তখন গ্রীষ্মকাল। রাতের খাওয়া দাওয়া সেরে তরুণ সৈনিকটি এবং বাড়ির কর্তা রাস্তার ধারে খাবার ঘরে টেবিলে বসে গল্পগুজব করছিল। টেবিলের ওপর 2 কাপ কফি। মেয়েরা বাড়ির ভেতরে বাসনপত্র মাজতে ব্যস্ত। 14 বছরের কিশোর ছেলে তার বাবার পাশে বসে। বাইরের দরজার দিকে পেছন ফিরে বসেছিল সৈনিক এবং কিশোরটি। অসম্ভব চাপা গরম। সারাদিন গরমে হাঁসফাঁস করতে হয়েছে। সন্ধ্যার পর হাওয়া গায়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে মিষ্টি পরশ। তাই রাস্তার দিকের দরজাটা হাট করে খোলা। কর্তামশায় তার অতীত জীবনের মধুর ঘটনাগুলি রোমন্থন করছিল। হাসি গল্প বেশ জমে উঠেছিল। কাপের কফি শেষ হতেই আবার পর থেকে ঢেলে নেওয়া হচ্ছিল। কথা বলতে বলতে হঠাৎ কর্তা চুপ করে গেল। তরুণ সৈনিক তার দিকে তাকালো। থমথমে মুখে জমাট বাঁধা ভয়। খোলা দরজার দিকে তার দৃষ্টি আবদ্ধ। ততক্ষণে ডাইনিং টেবিলের ওপর দেখা গেল একটি লম্বা ছায়ামূর্তি। কিশোরটি মুখ ফিরিয়ে সেদিকে তাকিয়ে দেখল। ক্ষণিকের মধ্যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তরুণটিও পেছন ফিরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো বলা বাহুল্য। ইতিমধ্যে ঘরের চৌকাঠ পেরিয়ে মূর্তিটি এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে। এবার স্পষ্ট হয়ে উঠল মূর্তির আসল রূপ। বৃদ্ধের বলিরেখা কুঞ্চিত মুখাবয়ব, এক মাথা, অপরিপাটি সাদা ধবধবে চুল, জল ভরা 2টি চোখে অর্থহীন দৃষ্টি। বৃদ্ধ একসময় শীর্ণ বিবর্ণ হাত তুলে দেশীয় কায়দায় অভিবাদন জানালো। কর্তামশায় আর কিশোর ছেলেটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আগন্তুক বৃদ্ধের দিকে, মোহমুগ্ধ আচ্ছন্নের মতো বসে। কি ব্যাপার? সৈনিক ভেবে কুল কিনারা পেল না। কি এমন ব্যাপার হয়েছে যার জন্যে পিতা পুত্রের আতঙ্কিত হবার কারণ রয়েছে? বৃদ্ধ এবার শান্ত পদক্ষেপে এগিয়ে এলো টেবিলের সামনে। টুক করে বসে পড়ল একটি চেয়ারে। কর্তার ভয়চকিত আচ্ছন্ন চোখের কোনো ভাবান্তর নেই। সাংঘাতিক ভয় পাওয়া মুখ। মনে হয় নিদারুণ বিস্ময় ফুটে উঠেছে মুখে। আর নয়তো অসহ্য কোনো দুঃখ বা শোক। 4 জন নীরব বোবার মতো বসে আছে। বেশ কিছুক্ষণ কেটে গেল। মাঝে মাঝে কানে ভেসে এলো ভেতর থেকে মেয়েদের বিভিন্ন কথাবার্তার আওয়াজ আর হাসির শব্দ। হ্যাঁ হ্যাঁ না না বাইরে রাত্রির নিঃসীম অন্ধকার।
একটা নিশাচর পাখি ডাকতে ডাকতে আকাশের এদিক থেকে অন্যদিকে উড়ে গেল। দূর থেকে ভেসে এলো কুকুরের চিৎকার। রাস্তা দিয়ে একটা গাড়ি হুশ করে চলে গেল। ঘরের চারটি প্রাণী তখনও মুখ হয়ে বসে আছে, কেউ নড়তে পর্যন্ত সাহস পাচ্ছে না। একটা অস্বস্তিকর পরিবেশ। একসময় সৈনিকটি একটি কাপে কফি ঢেলে বৃদ্ধের দিকে এগিয়ে দিল। মৃদু হেসে বলল, একটু কফি পান করুন স্যার। বৃদ্ধ সে কথায় কর্ণপাতও করল না। আরো 1 মিনিট কেটে গেল। হঠাৎ বৃদ্ধ তার রোগা বিবর্ণ একটি হাত তুলে রাখল কর্তার কাঁধে। এতক্ষণে কর্তা যেন তার নিষ্প্রাণ দেহে ফিরে পেল প্রাণের স্পন্দন। নাক কুঁচকে উঠল। তারপর দুহাতে মুখ ঢেকে গলা দিয়ে বেরিয়ে এলো একটি অস্ফুট বিচিত্র আর্তনাদ। সেই সঙ্গে হৃদয় বিদারক দীর্ঘশ্বাস। পরক্ষণেই বৃদ্ধ চেয়ার ছেড়ে এগিয়ে গেল খোলা দরজার দিকে। যেমন ধীর পায়ে অন্ধকার ভেদ করে এসেছিল, তেমনই ভাবে অদৃশ্য হয়ে গেল। কর্তার দুচোখ বেয়ে নেমে এসেছে অশ্রুধারা। তরুণ সৈনিক আর কৌতূহল চাপতে পারে না। প্রবল উত্তেজনা সহকারে বলে ওঠে, কি হলো স্যার? আমি তো আগামাথা কিছুই খুঁজে পাচ্ছি না। বৃদ্ধ ভদ্রলোকটি কে? আর আপনারই বা অমন হতবাক হয়ে গেলেন কেন? কর্তা নিরুত্তর। কম্পিত পায়ে উঠে দাঁড়ালো। তারপর মাতালের মতো টলমলে পা ফেলে ওপরে তার শোবার ঘরের দিকে চলে গেল। কিশোর সেদিকে এক পলক তাকিয়ে বিকট চিৎকার করে কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে ছুটে চলে গেল। ঠাকুরদা এসেছিল, ঠাকুরদা এসেছিল। হতবম্ব সৈনিকের কানে ভেসে এলো কিশোরের উত্তেজিত কণ্ঠস্বর। ভাষা ভাষা কথাতেই শোনা গেল, উমা, সে কি? সত্যি বলছি, ঠাকুরদা এসেছিল। কি করে সম্ভব? ঠাকুরদা এসেছিল। অসম্ভব ব্যাপার, একদম অসম্ভব। এটা অবিশ্বাস, হতে পারে না। তারপরই বাসন পড়ে যাওয়ার প্রচন্ড শব্দ ও মেয়েদের কান্নামাখা আর্ত চিৎকার। ভয় আতঙ্কগ্রস্ত মেয়েরা এ ঘরের মধ্যে দিয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। মেয়েদের কান্নাজড়িত কথা ভেসে এলো বিহ্বল তরুণ সৈনিকের কানে। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠল সৈনিক। তারপরেই মনে পড়ল, না, এসব পারিবারিক ব্যাপারে মাথা গলিয়ে কাজ নেই। হাজার হলেও সে বাইরের লোক। এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াবার জন্য সৈনিকটি বেরিয়ে এলো বাইরে। কোনো কফিখানার উদ্দেশ্যে পা বাড়ালো। গভীর রাতে সে ফিরে এলো। নিস্তব্ধ ও অন্ধকার বাড়ি। সম্ভবত সবাই ঘুমিয়ে পড়েছে। সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। ভোর হতে আর বেশি দেরি নেই। আচমকা মেয়েদের আকুল কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। ধর্মর করে সে বিছানায় উঠে বসল। ত্রস্ত পদে বেরিয়ে এলো বাইরে। দেখল হাতে সাদা ফুলের মালা আর তোড়া নিয়ে কর্তার কিশোর ছেলে বাড়ি ঢুকে সিঁড়ির দিকে যাচ্ছে। এসব কেন? কি কি হয়েছে? সৈনিকের উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। আমার বাবা। কান্নায় বন্ধ হয়ে এলো কিশোরের কণ্ঠস্বর।
মারা গেছেন। সৈনিকটি বলল, কে কে মারা গেছে? আকাশ থেকে যেন পড়ল সৈনিকটি। কর্তা মারা গেছেন? কি করে তা সম্ভব? রোগ ব্যাধি কিচ্ছু নেই, সুস্থ সবল, সুন্দর স্বাস্থ্য। গত রাত্রেও তাকে সুস্থ, অথচ অথচ হঠাৎ তার চিন্তাধারা থমকে দাঁড়ালো। মনে পড়ে গেল গত রাতে সেই রহস্যপূর্ণ ঘটনার কথা। তাহলে ওই বুড়ো লোকটার ব্যাপার কি? মানে তার জন্য কি? বুড়ো ভদ্রলোকই বা কে? কিশোর ছেলেটি একটু ইতস্তত করল। মনে মনে ভাবছে বলবে কি বলবে না। চোখ দুটো ছলছল করছে। কান্নারুদ্ধ কণ্ঠে বলল, ওই বুড়ো ভদ্রলোকটি হলো আমার বাবার বাবা, আমার ঠাকুরদা। তাই নাকি? তা হয়েছে কি? এর পরের ঘটনা যা শুনল তাতে তরুণ সৈনিকের বাকশক্তি রহিত হল বিস্ময়ে। অপার্থিব ঠান্ডা গলায় কিশোর উত্তর দিল, 10 বছর আগের কথা। আমার ঠাকুরদা মারা গেছেন এবং যথারীতি কবর দেয়া হয়েছিল। ঘণ্টা খানেকের মধ্যে ঝড়ের থেকে দ্রুত গতিতে গ্রামে এবং আশেপাশের অন্যান্য গ্রামে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে মৃত বুড়ো নাকি পুত্রকে কবরে নিয়ে যাবার জন্যে ডাকতে এসেছিল। এমন ঘটনা শুনলে গায়ের লোমগুলোও খাড়া হয়ে ওঠে। এই খবরে সত্যাসত্য নিরূপণের জন্য দেশের মিলিটারি শাসনকর্তা অফিসার পাঠালেন ওই গ্রামে। সামরিক বিভাগের ডাক্তারও এলো। গির্জার সামনে চত্বরে তাঁবু খাটানো হলো। ওই তরুণ সৈনিকের কাছে সবিস্তারে জানলো তারা। ওই বাড়ির মেয়েদেরও জেরা করা হলো। সব শুনে অফিসাররা থ হয়ে গেল। কি যে করবে বুঝে উঠতে পারল না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে বসল, এ কি বিশ্বাসযোগ্য কথা নাকি সেব বানানো? কবর থেকে উক্ত বৃদ্ধের মৃতদেহ খুঁড়ে বের করার আদেশ দিল উপরালা। সেদিন কবরখানায় উদ্গ্রীব জনতার ভিড়। সকলের সামনে মাটি খুঁড়ে কফিন তোলা হলো এবং খোলা হলো। সামরিক ডাক্তার নিচু হয়ে সব পরীক্ষা করতে গিয়ে বিস্ময়ে অস্ফুট চিৎকার করে উঠল, তাজ্জব ব্যাপার! এও কি সম্ভব? 10 বছর আগে সমাহিত করা বৃদ্ধের মৃতদেহ দেখে মনে হয় মাত্র কয়েক ঘন্টা আগে কবরস্থ করা হয়েছে। এসব খবর কখনো এক জায়গায় থাকে না। অতএব কানাকানি হতে হতে ভিড় বেড়ে গেল 4 গুণ। সামরিক ডাক্তার ছুরি দিয়ে মৃতের বাহুর ধমনী কেটে দিল। ক্ষতস্থান থেকে বেরিয়ে এলো টাটকা তাজা লাল রক্ত। আজগুবি, অবিশ্বাস্য, অ্যাবসার্ড! চিৎকার করে ওঠে সামরিক ডাক্তার। মৃত লোক, তার উপর 1-8 দিনের মরা নয়, 10 বছর আগে মারা গেছে, তবু যেন জীবন্ত। তাহলে কি নিশ্চয়ই এটা ভ্যাম্পায়ার হয়ে গেছে। অতএব ভ্যাম্পায়ারের মতোই বৃদ্ধের শবদেহকে সৎকার করা হলো। ভ্যাম্পায়ার বিশ্বাসী তদন্তকারী লোকেরা রাজি হলো। যে কোনো কারণে বৃদ্ধের মৃতদেহ জীবন্ত হয়ে উঠেছে। এবার সৎকার করতে হবে এমন ভাবে যে এমন ভয়াবহ ভয়ঙ্কর ঘটনা আবার না ঘটে। মৃতদেহের বুকে একটা কাষ্ঠশলাকা গুজে দিয়ে মুন্ড কেটে ফেলা হলো। তারপর আবার সেই শবদেহ কফিনে পুরে কবর দেয়া হলো। এখানেই ঘটনা শেষ নয়। সেই গ্রামে এরপর আরো এমন অনেক ঘটনা ঘটল। এমনকি দিনের বেলায় গায়ের সমস্ত বাড়িঘরের দরজা জানলা বন্ধ থাকত। রাস্তাঘাটে জনমনীষীর গন্ধ নেই। ঘরে বসেও সবাই ভয়ে কাঁপছে। চতুর্দিকে খালি ভয়ঙ্কর মৃত্যুতাসের কাহিনী। জীবন্ত দুঃস্বপ্ন গায়ের বিভিন্ন পরিবারবর্গকে পাগল করে ফেলেছে।
বেশিরভাগ লোক গ্রাম ছেড়ে প্রাণ নিয়ে পালিয়েছে। মৃত ব্যক্তিরা মাঝে মাঝে তার আত্মীয় স্বজনদের দেখা দিচ্ছে এবং কয়েক ঘন্টার মধ্যেই সেই দর্শক মানুষটি অচিরে মারা যাচ্ছে। মৃতদেহের মিছিলে বুঝি অভিশপ্ত এই হাইডাম গ্রাম আক্রান্ত হয়েছে। প্রতি সন্ধ্যায় শুরু হয়ে যায় মৃতদের উৎপাত। কবরখানা শূন্য করে সব উঠে আসে। সারা রাত ধরে চলে তাদের তাণ্ডব নৃত্য। রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সুযোগ পেলেই নিজের নিজের বাড়িতে ঢুকে পড়ছে। দরজা জানলা বন্ধ থাকায় তাদের অভিযান পূর্ণ হয় না, অর্থাৎ ভেতরে প্রবেশ করতে পারে না। তাই তারা ধরল নতুন ফন্দি। ডেভিড, এমিলি, চার্লস, জেসমিন, জেসমিন, অ্যানি। বাড়ির বাইরে থেকে বিকট ভয়ঙ্কর চিৎকার করে তাদের প্রিয়জনের অথবা আত্মীয় স্বজনের নাম ধরে ডাকছে। তাদেরকেও কবরে নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট। এইভাবেই নিশিটাকে এ পর্যন্ত মৃত ব্যক্তিদের কবলে পড়েছে 21 জন মানুষ। একে একে সবাই স্থান করে নিয়েছে কবরের অন্ধগহ্বরে। যেসব লোকেরা নিশিরাকে আকৃষ্ট হয়ে প্রাণ দিয়েছে তাদের একটি নামের তালিকা তৈরি করল তদন্তকারী অফিসাররা। তারপর সেই সব কফিনগুলো তুলে পরীক্ষা করার নির্দেশ দিল। আশ্চর্য, প্রতিটি শবদেহ টাটকা তাজা। ঠিক প্রথমোক্ত বৃদ্ধের দেহের মতো তাদের ধমনীতে টাটকা লাল রক্তের প্রবাহ। ভ্যাম্পায়ার, সঙ্গে সঙ্গে ভ্যাম্পায়ার সৎকার করা হলো। প্রত্যেকটি শবের বুকে কাষ্ঠ শলাকা গেঁথে দিয়ে মুন্ড কেটে দেয়া হলো। তারপর আবার সমাহিত করা হলো। সেদিন সন্ধ্যা নামার আগেই সবাই দরজা জানলা বন্ধ করে ভয়ে কুঁকড়ে বসে রইল। চোখে মুখে তাদের ত্রাস। কিন্তু সেদিন আর কোনো মৃত এলো না। মৃতদের মিছিল বুঝি ভঙ্গ হয়েছে। অস্ট্রিয়ার সেই গ্রামে আবার ফিরে এলো সুখ শান্তি, ফিরে এলো লোকের চোখে ঘুম। দ্বিতীয় গল্প ভৌতিক বাদুর বৃত্তান্ত। গুণধর বলল, একটা কথা বলি দাদা বাবু, বাদুরকে রাত বিরেতে কখনো বাদুর বলবেন না, বলবেন রাত পাখি। অবাক হয়ে বললুম, কেন বলো তো গুণধর? গুণধর হাসল। হে তো সোজা কথা দাদা বাবু, কানাকে কানা, খোড়াকে খোড়া বললে রেগে যায়। সাপকে কেউ কি সাপ বলে? বলে পোকা। বাঘকে বলে বড় মিয়া। ভূত প্রেতের নাম ধরে কি কেউ ডাকে? বলে ওনারা। বাদুর বড় অমঙ্গলে জীব দাদা বাবু, কখনো রাত বিরেতে ও নাম মুখে আনবেন না। আহা, বাদুর অমঙ্গলে কেন? প্রথম কথা হলো বাদুড়ের সৃষ্টি ছাড়া ব্যাপার। সবাই পা নিচে আর মাথা উপরে করে দাঁড়ায়। বাদুর দাঁড়ানো তো দূরের কথা, পা উপরে মাথা নিচে করে উল্টো হয়ে ঝোলে। দ্বিতীয় কথা হলো বাদুর উঠতে পারে, কিন্তু দেখুন, যারা ওড়ে তারা ডিম থেকে জন্মায়, অথচ বাদুর ডিম থেকে জন্মায় না। তার চেয়ে বড় কথা, বাদুর মায়ের স্তন থেকে দুধ খেয়ে বড় হয়। এসব সৃষ্টি ছাড়া কাণ্ড না দাদা বাবু? কথা হচ্ছিল বাদুর নিয়ে। কারণ কিছুদিন থেকে দেখছি খেলার মাঠের ধারে পুরনো শিব মন্দিরের দেয়াল ফাটিয়ে ফাটিয়ে যে গাছটা উঠেছে তার ডালে একটা বাদুর ঝোলে। ছেলেরা সন্ধ্যার মুখে খেলা শেষ করে চলে গেলে মাঠটা যখন নিরিবিলি হয়ে ওঠে
তখন বাদুরটা অদ্ভুত চিৎকার করে আমার দিকে ছুটে আসে এবং আমি সরে বসার আগেই চাঁটি মেরে উড়ে যায়। কদিন এই জ্বালাতন সহ্য করার পর আমাদের বাড়ির কাজের লোক গুণধরকে ব্যাপারটা বললাম। বাদুরটাকে তাড়াতেই হবে, এই জন্য ওর সাহায্য দরকার। কিন্তু গুণধর ওই সব কথা বলে আমাকে ভড়কে দিল। শেষে বলল, সন্ধেবেলা একা দোকা নাইবা গেলেন ওখানে? রাত পাখিটা যখন আপনাকে পছন্দ করছে না, তখন না যাওয়াই ভালো। আমার জেদ চড়ে গেল মাথায়। দিনের বেলা বাদুর চোখে দেখতে পায় না। সকালবেলা একটা ছোট্ট লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়িটা এই মফস্বল শহরের শেষ দিকটায়। খেলার মাঠ পেরিয়ে ভাঙা শিব মন্দিরের কাছে গিয়ে দেখি হতচ্ছাড়া বাদুরটা ঝুলছে। লাঠিটা জোরে ছুঁড়ে মারলাম তার দিকে। অমনি বিকট চিৎকার করে নিচে পড়ে গেল। তখন মায়া হলো বড্ড। সামান্য একটা কারণে বেচারিকে মেরে ফেললুম। বাদুরটা মরেনি, কিন্তু ঘাসের ওপর চিত হয়ে চুপচাপ পড়ে রয়েছে। চকচকে লাল চোখে তাকিয়ে আছে, দাঁত বের করা বেজির মতো মুখ। দেখে একটু ভড়কে গেলুম। বাদুরটাকে বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঠোঁটের এক পাশে খানিকটা রক্ত জল করছিল। মুখে একটু জল দেব ভাবলুম, কিন্তু এমন হিংস্র বিটকিলে মুখের দিকে তাকাতে দিন দুপুরে গা ছমছম করছে যে। হঠাৎ সেই সময় মন্দিরের পাশ থেকে জটাজুটধারী এক সাধু বেরিয়ে এলেন। তারপর ব্যাপারটা দেখি গর্জন করে বললেন, আরে আরে দুরাচার পাপিষ্ঠ, তুই আমার বাহনকে বধ করেছিস, অভিশাপ লাগবে তো, তুই উচ্ছন্নে যাবি। আমি বেগতিক দেখে হন্তদন্ত হয়ে পালিয়ে এলুম মাঠ পেরিয়ে। আর পিছু ফিরে দেখার সাহস ছিল না। সেদিন বিকেলে অফিস থেকে ফিরে খেলার মাঠে আর গেলুম না। ওটা ছিল আমার প্রিয় বেড়ানোর জায়গা। কি জানি, যদি সেই রাগী সাধুর পাল্লায় পড়ি, অভিশাপের ভয় না হোক, খামোকা একটা ঝগড়াঝাটি বেঁধে যেতেও পারে। প্রথম দর্শনে ভড়কেছিলুম বটে, দ্বিতীয়বার আর ভড়কাবো না। অনেক রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল। শরৎকালে বড্ড মশার উপদ্রব। মশারির ভেতর শুয়ে আছি। হঠাৎ মনে হলো মশারির ছাদে একজোড়া লাল জলজলে চোখ আমাকে দেখছে। তারপর মশারির ছাদটা নেমে এলো কিছুটা। খোলা জানলা দিয়ে চাঁদের আলো আসছিল। লাল জ্বলন্ত ভাটার মতো দুটো চোখ আমার মুখ থেকে মাত্র 1.5 ফুট ওপরে। ঝটপট বেড সুইচ টিপে দিতেই উজ্জ্বল আলোয় ভরে গেল। তারপর ঘরের ভেতর তুমুল ঝটপট শব্দ। সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা সেই বাদুড়ই বটে। আতঙ্কে শরীর হিম হয়ে গেল। ভয় জড়ানো গলায় ডাকলাম, গুণধর, গুণধর, গুণধর। যাই 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 দাদা বাবু। গুণধরের সাড়া পেয়ে সাহস হলো। মশারি থেকে মাথা বের করে দেখি কোণার দিকে বাদুরটা চিত হয়ে রয়েছে। মশারি থেকে বেরিয়ে সাবধানে তার পাশ কাটিয়ে দরজা খুলে দিলুম। গুণধর বলল, কি হলো দাদা বাবু, কুস্বপ্ন দেখেছিলেন বুঝি? না না, সেই বাদুর। ওই দেখো, এবার আমার ঘরে এসে ঢুকেছে। গুণধর জিভ কেটে বলল, চুপ, রাত পাখি বলুন, রাত পাখি। সে উকি দিয়ে বাদুরটাকে দেখে দুপা পিছিয়ে গেল।
তারপর আমাকে হাত ধরে টেনে বের করলো ঘর থেকে। শেষে দরজাটা আটকে দিল। এটা বাইরের ঘর। আমাদের কথাবার্তা শুনে বাড়ির লোকেদের ঘুম ভেঙে গিয়েছিল। বড়দা, মেজদা, শেষদা এবং বৌদিরা সদ্য ঘুম ভাঙা মুখে ব্যস্ত হয়ে পড়লেন। তারপর ঘরে বাদুড় ঢুকেছে শুনে সবাই হাসতে লাগলেন। বড়দা পরামর্শ দিলেন। চুপচাপ শুয়ে পড় গে যা। তারপর সবাই চলে গেলেন। চলে তো গেলেন, আমরা এখন কি করি? গুণধর কাঁপা গলায় বলল, আপনার ওপর ওর কেন নজর পড়ল কে জানে। এটা মোটেই ভালো ঠেকছে না। বললাম, এক কাজ করা যাক, একটা লাঠি আনো। উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেছে ওর, নড়াচড়া করতে পারছে না। তুলে জানলা গলিয়ে ফেলে দেব। গুণধর নিমরাজি হলো। কিন্তু সাবধান দাদাবাবু। বলে সে একটা লাঠি এনে দিল। দরজা খুলে কিন্তু আর বাদুরটার পাত্তা পেলুম না। ঘর তন্ন তন্ন করে খুঁজলুম টর্চ জেলে। সোফা, টেবিল, আলমারির তলা বা পেছন দিক, ফ্যান কোথাও নেই। গুণধর কিছুতেই ঘরে ঢুকলো না। ওর ওপর রাগ করে দরজা বন্ধ করে শুয়ে পড়লুম। বেড সুইচ টিপে আলো নেবালুম বটে, কেমন একটা অস্বস্তি জেগে উঠছিল। ঘুম এলো না। বারবার মশারির ছাদে চোখ পড়ছিল। পাশে লাঠিটা রেখেছি। জ্বলন্ত চোখ দুটো দেখলেই লাঠির গুঁতো মারব, যা থাকে বড়াতে। চুপচাপ শুয়ে আছি। কতক্ষণ পরে জানলার দিক থেকে চাপা শব্দ হলো। মশারি থেকে নিঃশব্দে মুখ বের করে সেই জানলার দিকে টর্চের আলো জ্বেলে দিলুম। আজকে দেখলুম জানলার রডের ফাঁকে মুখ রেখে দাঁড়িয়ে আছেন সেই জটাজুটধারী সাধু বাবা। তার জটা আঁকড়ে কানের পাশে ঝুলছে সেই বীভৎস বাদুর। সাধু বাবা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। 1 সেকেন্ড মাত্র, তারপর টর্চ নিভে গেল। বোতামে আমার আঙুল অবশ হয়ে গেছিল আসলে। ফের যখন বোতাম টিপলুম, দেখি সাধু বাবা নেই। জানলা ফাঁকা। ঝটফট বেরিয়ে জানলাটা বন্ধ করে দিলুম। বাকি জানলাগুলো বন্ধ ছিল। বাকি রাত আর ঘুম হলো না। এমন আতঙ্কের রাত কখনো আসেনি। সকালে গুণধরকে চুপি চুপি সাধু বাবার কথাটা বলতেই হলো। গুণধর আরো ভরকে গিয়ে বারবার মাথা নেড়ে বলল, ভালো নয়, মোটে ভালো ঠেকছে না। কাজটা ভালো করেননি দাদাবাবু, বরং শিবের থানে গিয়ে ওনার কাছে ক্ষমা ভিক্ষে করে নিন। সেদিন দুপুরে আমার জ্বর এলো কম্প দিয়ে। অফিস থেকে রিক্সা করে বাড়ি চলে এলুম। ঋতু পরিবর্তনের ফলে জ্বর জ্বালা হতেই পারে, কিন্তু গুণধর সব ব্যাপার বাড়ির সবাইকে শুনিয়ে দিল। সে এবার আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েছিল। জ্বরের ঘোরে বারবার সেই কালো রঙের লাল চোখো বাদুরটাকে দেখে গো গো করছিলুম। মা কান্নাকাটি চূড়ান্ত করলেন। বাড়িতে সবার মুখে আতঙ্কের ছাপ। 2 দিন 2 রাত্রি ধরে জ্বরটা থাকলো, কিন্তু আমার অবস্থা শোচনীয়। যখনই চোখ বুজি বীভৎস বাদুর। কখনো সেই সাধু বাবাকে দেখতে পাই। স্বপ্নেও সাধু বাবা জটায় বাদুরটা ঝুলিয়ে আমাকে অভিশাপ দেন। ঘুম ভেঙে দেখি গলা শুকিয়ে গেছে। মা শিওরে জেগে থাকেন, জল খাইয়ে দেন। জ্বর ছাড়ার দিন শুনলাম মা এবং বৌদিরা গিয়ে শিব মন্দিরে সাধু বাবাকে খুঁজেছেন। তার দেখা পাননি।
অগত্যা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছেন। মন্দিরের ফাটলে গাছে ওরা বাদুরটাকে দেখতে পাননি শুনে আশ্বস্ত হলাম। মা ভর্ৎসনা করে বললেন, ছি, এমন বয়সেও ছেলে মানুষই গেল না খোকা, পাকপাখালি মারতে আছে। সেই ছেলেবেলার মতো দুষ্টুমি এখনো ছাড়তে পারলি না। আরও 3টে দিন অসুস্থ হয়েই কাটলো, কিন্তু এই কদিনে বাদুরটা বা সাধু বাবার ভুতুরে উৎপাত আর ঘটল না। গায়ে জোর এলে একদিন বিকেলে অনেক দিন পরে খেলার মাঠে গিয়ে বসলুম। এক সময় মাঠ নির্জন হয়ে গেল। সন্ধ্যায় ধূসর রঙে ঢেকে গেল চারদিক। একটু দূরে শহরের রাস্তার আলো জ্বলে উঠল। বাদুরটা যদি উড়ে এসে আমাকে চাটি মারে, আজ প্রতিবাদ করব না। বাদুরের চাটি খেয়ে মারা পড়ে বলে শুনিনি। মারে তো মারুক না কয়েকটা চাটি। মশার উপদ্রব শুরু হলো এতক্ষণে। শিশিরও জমেছে। ফের জ্বরজ্বালা বাঁধানোর ভয়ে একসময় উঠে পড়তে হলো। আর সেই সময় মন্দিরের দিকে একটা চিৎকার শোনা গেল। সঙ্গে টর্চ ছিল। তক্ষুনি বোতাম টিপলুম। তারপর একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। সেই সাধু বাবার গলা কামড়ে ধরে ঝুলছে বিভৎস বাদুরটা, আর সাধু বাবা তাকে ছাড়ানোর চেষ্টা করছেন। মুখে অদ্ভুত একটা আর্তনাদ বেরিয়ে আসছে। আমার দৌড়ে যেতে যেতে সাধু বাবা সশব্দ পড়ে স্থির হয়ে গেলেন। বাদুরটা ডানা ঝটফট করে উড়ে অন্ধকার আকাশে মিলিয়ে গেল। আমার ডাকাডাকিতে খেলার মাঠের ওপাশের বস্তি থেকে লোকেরা আলো আর লাঠিসোঁটা নিয়ে দৌড়ে এলো। কিন্তু আশ্চর্য, লোকগুলোকে দ্রুত ঘটনা বলার পর ঘুরে দেখি সাধু বাবা নেই। চারপাশে খোঁজাখুঁজি করেও তাকে দেখা গেল না। তখন লোকগুলো হাসাহাসি করতে থাকলো। একজন বলল, ওরে দাদা বাবু একলা বেড়াতে এসে ভয় পেয়েছেন। ওরা চলে গেলে আমি ব্যাপারটা ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম। আগাগোড়া সবটাই আমার চোখের ভুল। বাদুর ঘটিত ঘটনার এই উপসংহারটুকু আমি গুণধর বা বাড়ির কাউকে আর বললাম না। তবে এতকাল পরে মনে হয় আসলে ব্যাপারটা আগাগোড়াই ভৌতিক। দৈবাৎ কিভাবে ভূতেদের জীবনে ঢুকে পড়েছিলাম এবং তার ফলে কিছুটা ভুগতেও হয়েছিল। ভূতেরা সত্যিই বড় অদ্ভুত। তৃতীয় গল্প, প্রেতাত্মার ডাক। সেবার কলেরার মড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল। সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেসোমশাই থাকতেন। তিনি ছিলেন ডাক্তার। তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমন ভাবেই বলছি। তখন শ্রাবণ মাস। সকাল থেকেই সেদিন প্রচন্ড দুর্যোগ চলছে। সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সাড়া দিলাম। কে? বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না। তাই আবার জিজ্ঞেস করলাম, কে ডাকে? এবার উত্তর এলো, আমি সনাতন, একবার দরজাটা খুলুন না ডাক্তার বাবু। সনাতন বাতাসপুরে থাকে। কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে। কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারো অসুখ করলো? এ অঞ্চলে ডাক্তার বলতে একা আমি। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে
এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি। সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না। তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি। আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। ডাক্তার বাবু গো, বাঁচান। কি হলো সনাতন? কার কি হলো আবার? আমার এই একটি মাত্র ছেলে ডাক্তার বাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তার বাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারি ব্যাগটা ওর হাতে দিলাম। ব্যাগ নিয়ে সনাতন বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তার বাবু, আপনি আসুন। ছেলেটা ঘরে একলা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি এক্ষুনি যাচ্ছি। সনাতন এগোলো। আমি চালাঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটাকে বের করে আনলাম। তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাসপুরে চললাম। রাত তখন 1:30। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় করে মেঘও ডাকছে মাঝে মাঝে। আশাওড়া, বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠো পথে ঘোড়ায় চেপে চলেছি। কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো, তাই তো, সনাতন গেল কোথায়? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা। যাই হোক, বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে। সেই খালের ধারে এসে থামলাম আমি। এইখানে একটা পিটুলি গাছের গুড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপলকা সাঁকো পার হয়ে ওপারে গেলাম। খালের দুপাশে কালকাসুন্দে ও বেড়াকলমির ঝোপ। সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুকরে কেঁদে উঠল। ডাক্তার বাবু, ছেলেটা বাঁচবে তো? গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার। শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এ যে সনাতনের বউ সৌদামিনীর গলা, যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে। গায়ের লোকেরা মুখাগ্নি করে যাকে কাল খালের জলে ভাসিয়ে দিয়েছে, সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে? এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে হাটফেলি করে ফেলতাম। সনাতন একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তার বাবু, ছেলেটা কেমন করছে। আমি ভীত হয়ে বললাম, কিন্তু সনাতন, একটু আগে তোমার বইয়ের গলায় কে যেন। ওসবে কান দেবেন না ডাক্তার বাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে। সারা গা উজাড় হয়ে গেল। মানুষের আত্মাগুলো সব যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন। আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে সনাতন। তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না। দেখলাম শুধু হ্যারিকেনটাই মাঠের উপর দিয়ে ভেসে ভেসে চলেছে। আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার নয়। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করলাম। এক সময়
আলোটাও মিলিয়ে গেল। আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলাম, সনাতন, সনাতন। কোনো সাড়া নেই। আবার ডাকলাম, সনাতন, সনাতন। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো। কে, ডাক্তার বাবু নাকি? হ্যাঁ। সনাতন কোথায়? ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে, অথচ ওকেই দেখতে পাচ্ছি না। পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল। সকলেই বিস্মিত হয়ে বলল, সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটাও তো সেই বই নিয়ে এলো। সে কি, এই তো সন্ধ্যের সময় খালের ধারে রেখে এলাম তাকে। এই প্রচন্ড দুর্যোগে সন্ধেবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না। তবে ওর ছেলের অসুখের কথা জানি না। চলুন তো দেখি। আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম, কিন্তু না, আমার এই চেষ্টাও ব্যর্থ হলো। ঘন্টাখানেকের মধ্যেই মারা গেল ছেলেটা। সে রাত্রিটা ওই গ্রামেই একজনদের বাড়ি কাটালাম আমি। পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে স্বগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায়। সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি। বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই। চতুর্থ গল্প রোমহর্ষক। তেরোশো সালের কথা। তখন বর্ষাকাল। সেদিন আবার সকাল থেকেই দুর্যোগ। পানপুর গ্রামের ধনা পণ্ডিত হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ধনা পণ্ডিত নাম হলেও আসলে সে ছিল চারালপাড়ার বাসিন্দে। তখনকার দিনে সর্পাঘাতে কোনো লোক মারা গেলে তাকে না পুড়িয়ে নদী অথবা খালের জলে ভাসিয়ে দেয়া হতো। ধনা পণ্ডিতের বেলাতেও সেই রকমের তোড়জোড় হতে লাগলো। বড় বড় কয়েকটা কলা গাছ কেটে তারই মাঞ্জাসে ধনা পণ্ডিতকে দড়ি দিয়ে বেঁধে শুইয়ে দেয়া হলো। তারপর সন্ধ্যের একটু আগে প্রবল বর্ষণে ভিজতে ভিজতে সকলে মিলে ধনা পণ্ডিতকে গ্রামের প্রান্তে কারা নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো। ধনা পণ্ডিতের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। স্ত্রী এবং দুটো ছোট মেয়ে ছাড়া আর কেউ ছিল না ধনার। ধনার বউ সারা রাত ধরে কান্নাকাটি করতে লাগলো। এর ঠিক দুদিন বাদে হঠাৎ দুপুরবেলা হই হই করে উঠলো গ্রামের লোক। কি ব্যাপার? না, ধনা পণ্ডিত ফিরে এসেছে, তবে জীবিত অবস্থায় নয়, মৃতই। যারা খবর দিল তাদের মুখে এই কথা শুনে সবাই ছুটল নদীর ধারে। গিয়ে দেখলো সেই কলার মাঞ্জাস আবার ফিরে এসেছে এবং মাঞ্জাসে ধনা পণ্ডিত মৃত ও একই রকম অবস্থায় শুয়ে আছে একভাবে। সত্যি চমকপ্রদ ব্যাপার। এই 3 দিনে ধনা পণ্ডিতের চেহারার এতটুকু বিকৃতি ঘটেনি। ধনার বউ তো ধনাকে দেখে আবার আছাড় কাছাড় করে কান্নাকাটি শুরু করলো। ধনার বউ বলল,
ও নিশ্চয়ই মরেনি, সাপের বিষে আচ্ছন্ন হয়ে আছে। তোমরা ভালো রোজা বুদ্ধি রাখো, ঘরে নিয়ে চলো কর্তাকে। কিন্তু ঘরে নিয়ে চলো বললেই তো নিয়ে যাওয়া যায় না। গ্রামে ঘরে শুভ অশুভর বিচার একটা আছে। অবশেষে অনেক ভাবনা চিন্তার পর সকলে ঠিক করলো গ্রামের বাইরে শ্মশানের ধারে একটা চালা ঘর আছে, সেই চালা ঘরে ধনাকে নিয়ে গিয়ে রাখা হবে এবং সকলে মিলে পালা করে দিবারাত্র জেগে পাহারা দেবে ধনাকে। এবং সেই ফাঁকে ভিনগা থেকে কিছু রোজা বুদ্ধি নিয়ে এসেও দেখাবে। এই যুক্তি করে সবাই মিলে ধরাধরি করে ধনাকে শ্মশানের চালা ঘরে নিয়ে এসে রাখলো। ধনার বউ বলল, কর্তাকে অমন করে বেঁধে রাখবার দরকার নেই, বাঁধনটা খুলে দাও। তাই করা হলো। ধনার বউ বলল, একটু গরম দুধ খাইয়ে দিলে হতো না? এ ব্যাপারে অবশ্য আপত্তি করলো অনেকেই। বলল, মরা মানুষকে আবার কে কবে দুধ খাওয়ায়? আর দুধ খাইয়ে লাভই বা কি? মৃতের মুখে ঢাললেও তো সে দুধ তার পেতে যাবে কেন? ধনার বউ বলল, তবু দেখি না, যদি ভেতরে প্রাণ থাকে, যদি খায়। এইসব করতে করতেই সন্ধে গড়িয়ে গেল। একটা চিমনি লণ্ঠন জেলে গ্রামের জনাচারেক যুবক সেই রাত্রিটা ধনাকে পাহারা দিয়ে জেগে থাকতে রাজি হলো। পাশের গ্রাম থেকে বড় একজন সাপের রোজাও এলো, এসে বলল, না বাপু, এ মরেই গেছে, একে বাঁচানো আমার কম্য নয়। যাও আবার একে ভাসিয়ে দিয়ে এসো। এরপর একজন কবিরাজ এলেন, বললেন, না, 3 দিন আগেই মরেছে মানুষটা, কিন্তু কেন যে পচন ধরেনি তা তো ভেবে পাচ্ছি না। যাই হোক, সন্ধ্যের পর ধনার বউ এক বাটি গরম দুধ নিয়ে এলো। সঙ্গে নিয়ে এলো ছোট মেয়ের দুধ খাওয়াবার ঝিনুকটা। এছাড়া খাওয়াবেই বা কি করে? ধনা তো চুমুক দিয়ে খেতে পারবে না। ধনার বউ তবু জেদ করেই ঝিনুক ভর্তি দুধ নিয়ে ধনার মুখে গুঁজে দিল। আশ্চর্য ব্যাপার, যেন কোনো এক জাদু মন্ত্র বলে সেই দুধ শুষে নিতে লাগলো ধনা। সে দুধ শেষ হতেই আবার দুধ এলো, ফের এলো। খবর রটে গেল গ্রামময়। তখন মানুষের পুকুর ভরা মাছ ছিল, মড়াই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল। কাজেই দুধের অভাব ছিল না। প্রায় প্রত্যেক বাড়ি থেকেই 2-1 ঘটি করে দুধ আসতে লাগলো ধনার জন্য। গ্রামের লোকেরাও ঘরের কাজ ফেলে রেখে সবাই এসে সেই রাত দুপুরে জড়ো হলো শ্মশানে ধনার দুধ খাওয়া দেখতে। সর্বসাকুল্যে হিসেব কষে দেখা গেল প্রায় 30 দুধ খাওয়ানো হয়েছে ধনাকে। অথচ পেটে হাত দিয়ে দেখা গেল যেমনকার পেট তেমনই পড়ে আছে। এ একটা রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। প্রত্যেকে এক বাক্যে বলল, নিশ্চয়ই কোনো দানতে ভর করেছে ধনাকে। অতএব আর নয়, এবার ওকে চিতার আগুনে পুড়িয়ে দাও। এই কথা শুনেই ধনার বউ তো কেঁদে কোকি উঠল। সকলের পা জড়িয়ে ধরে বলল, না গো না, আমার কর্তা ঠিক বেঁচে উঠবে, ওর কিছু হয়নি। দোহাই তোমাদের, ওকে বেঁচে উঠবার একটু সময় দাও। তাছাড়া ও তো কারো ক্ষতি করেনি। না হয় ওর দুধ খাওয়ার পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে, হাজার হলেও 3 দিনের খিদে। গ্রামের লোক সকলে না হলেও অনেকেই বলল, তাই অবশ্য ঠিক। আর গ্রামের ভিতর যখন নেই, তখন দেখায় যে না শেষ পর্যন্ত কি হয়। এই বলে সবাই ফিরে এলো। রইল শুধু 4 জন। রাত্রি তখন কত তাকে জানে। বর্ষাকাল,
আকাশ একসময় মেঘে ঢেকে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ। সেই সঙ্গে দমকা ঝোড়ো বাতাসে সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেল। ঘরের ভেতরে যে চিমনি লণ্ঠনটা ছিল সেটাও একসময় নিভে গেল ধূপ করে। ওদিকে গ্রামের ভেতর থেকে তখন প্রচন্ড এক কোলাহল ভেসে আসতে লাগলো। সেই কোলাহলের শব্দ শুনে এরা চারজনেই তখন পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কি হলো কে জানে? যা বর্ষার দাপট! বান এলো, না ঝড়ে কারো চালা উড়িয়ে নিয়ে গেল? কিন্তু তাই যদি হয় তাহলেই বা এত হট্টগোলের কি আছে? আর বানই যদি আসবে তাহলে তো বানের জল এতক্ষণ এখানেও গড়িয়ে আসতো। একজন বলল, মনে হচ্ছে গ্রামে কোনো বিপদ ঘটেছে। আর একজন বলল, ডাকাত ফকাত পড়েনি তো? না না, এ ভয়ঙ্কর দুর্যোগে ডাকাতি। তাছাড়া আমাদের এই গ্রাম হচ্ছে গরিব দুঃখীর গ্রাম। এ গ্রামে ডাকাত পড়তে যাবে কেন? তাহলে কি করা যায়? কিছু তো ভেবে পাচ্ছি না রে ভাই। এই যা দুর্যোগ, এই দুর্যোগে কেউ যে একজন গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসবো তাও তো সম্ভব হচ্ছে না। বিশেষ করে এইরকম অবস্থায় পাহারাদারি ফেলে রেখে যাওয়াটাও ঠিক নয়। এরা যখন এইসব আলোচনা করছে ওদিকের কোলাহল তখন আরো তীব্র রূপ ধারণ করেছে। অবশেষে ঠিক হলো ওদের ভেতর থেকে দুজন বসে এখানে পাহারা দেবে এবং দুজনে গিয়ে খবর নিয়ে আসবে ব্যাপারটা কি এবং কিসের এত গোলমাল। এমন সময় হঠাৎ সশব্দে একটা বাজ পড়ে বিদ্যুৎ চমকালো। আর বিদ্যুৎ চমকাতেই সেই আলোয় যে দৃশ্য ওরা দেখতে পেল তাতে চারজনেই লাফিয়ে উঠল একসঙ্গে। দেখলো শূন্য মাঞ্জাসটায় শুধু পড়ে আছে, সেখানে কিন্তু মৃতদেহের অস্তিত্বই নেই। যেই না দেখা অমনি তো বাবারে মারে করে দৌড় দিল সব একসঙ্গে। কিন্তু এই জলে ঝড়ে কি কাদার রাস্তায় ছোটা যায়? তবুও প্রাণপণে ছুটলো সব গ্রামের দিকে। তখন শেষ রাত, গ্রাম শুদ্ধ লোক তখন লাঠি সরকি কাস্তে কুরুল নিয়ে ছোটাছুটি করছে চারদিকে। কি ব্যাপার? মাঝরাত্রে হঠাৎ নাকি ধনা পণ্ডিত এসে লাথি মেরে ঘরের দরজা ভেঙে ওর বউয়ের কাছ থেকে ছোট মেয়েটাকে কেড়ে নিয়ে চলে গেছে। সেই জন্যই এত ছোটাছুটি ও খোঁজ রব। কিন্তু সারা গ্রাম তোলপাড় করেও কোথাও মেয়েটির বা ধনা পণ্ডিতের কোনো হদিশই পাওয়া গেল না। এরা চারজনও তখন ধনা পণ্ডিতের অন্তর্ধান রহস্যটা বলল সকলকে। শুনে সবাই খুব বকাবকি করলো ওদের। বলল, কোথায় ছিলে তোমরা? ঘুমোচ্ছিলে নাকি? চোখের সামনে থেকে মৃতদেহটা উঠে এলো আর তোমরা কেউ দেখতে পেলে না। যদি তোমাদেরকেই মেরে ফেলতো, আমরা তো ভেবেছিলাম তোমাদের চারজনকে শেষ করেই ও এখানে এসেছে, তাই শ্মশানের দিকে তোমাদের খোঁজ নিতেও কেউ যায়নি। এইভাবেই ভোর হলো এবং দুর্যোগও একটু কমলো। সকলে তখন অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শ্মশানের সেই চালাঘরের দিকেই চলল। গত রাত্রের ব্যাপারে সকলেই খুব আতঙ্কিত, কেননা ধনা পণ্ডিতকে কোনো রকমে খুঁজে বের করতে না পারলে সমূহ বিপদ। তাই সবাই চালাঘরের কাছে এসেই স্তম্ভিত হয়ে গেল। দেখলো চালাঘরের ভেতর কলার মাঞ্জাসে কর্দমাক্ত ধনা পণ্ডিত আগের মতোই শুয়ে আছে। আগের মতোই সে মৃত, তবে তার সারা দেহে চাপ চাপ রক্তের দাগ।
গালের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। উহ, কি বিভৎস সেই দৃশ্য! ও রক্ত যে কার তা বুঝতে পারলো সকলেই, কিন্তু আর তো কোনো উপায় নেই। অনেক দেরি হয়ে গেছে তখন। তবু ধনাকে যে পাওয়া গেছে এই রক্ষে। গ্রামবাসীরা আর একটু দেরি না করে ধনা পণ্ডিতের দেহটা চিতার আগুন জেলে পুড়িয়ে ফেলল। আজকের গল্প এখানেই শেষ হলো। আজকের গল্প পাঠে ছিলেন জ্যোতিষ্ক, বিদিশা ও স্মৃতি। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের দিন আবার হাজির হব নতুন একটি ভূতের গল্প নিয়ে। এগুলো শুধুমাত্র আনন্দদানের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। কেউ যুক্তি দিয়ে ভূতের গল্প বিচার করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।